মন্ত্রিসভার ডেপুটি চিফ মিনিস্টার কি শ্রমিক ভট্টাচার্য, এরকম একটা বিষয় শোনা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য যে নতুন মন্ত্রিসভা হবে তিনি ডেপুটি চিফ মিনিস্টার। আমি তো শুনলাম আমি ডেপুটি প্রাইম মিনিস্টার হব। না, মন্ত্রিসভায় কি শ্রমিক ভট্টাচার্যকে দেখা যাবে? দূর দূর তো কোনো সম্ভাবনা নেই। কেন? আমার দায়িত্ব পার্টির তো আচ্ছা, আমার দায়িত্ব পার্টির সভাপতির, আমি ওতে ঠিক আছি, এর মধ্যে আমার ঢোকানোর চেষ্টা করবো না। আমার চেহারাটা দেখে মনে হচ্ছে আমি কোনো দৌড়ে আছি। এসব নিয়ে কোনোদিন পার্টি করিনি, এসব নিয়ে পার্টি করব না। আচ্ছা, 9 তারিখে শপথ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক। তারিখের সময় এখনো ঠিক হয়নি। আচ্ছা, ঠিক হয়নি। যেদিনকে আপনার নতুন সরকার শপথ গ্রহণ করবে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি আমন্ত্রণ জানাবেন তো, না জানাবেন না? আমি জানানোর কে? মানে আপনার দলের তরফ থেকে তো আপনি তো প্রেসিডেন্ট। অবশ্যই আমন্ত্রণ জানানো হবে। সমস্ত এমপিদের আমরা ডাকবো, বিদায়ী মুখ্যমন্ত্রী তাকে আমরা ডাকবো না? এটা হতে পারে নাকি কোনোদিন? আচ্ছা, শেষ প্রশ্ন করব। চাই ওই মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, নতুন সভাপতি, নতুন মুখ্যমন্ত্রী যিনি হবেন, তাকে শুভেচ্ছা জানাতে, আশীর্বাদ দিতে আসবেন। আর শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে নতুন সরকার তো শপথ নিচ্ছে, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কি বলবেন? শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কি বলবেন? উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ওনার দীর্ঘায়ু কামনা করি। আর ওনার ওজন দেখে মনে হচ্ছে প্রচন্ড কমেছে। ওনার নিজের প্রতি যত্ন নেওয়া উচিত এবং ওনার ফুড ইনটেক বাড়ানো উচিত। আমি তো ডাক্তার নই, তাও আমি এটা বলছি। উনি অনেক পরিশ্রম করেছেন, কারণ আবার ওনাকে একটা বিরোধী ভূমিকা পালন করতে হবে। তার জন্য একটু উনি নিজের প্রতি যত্ন নিন। সুমিতা, প্রথম প্রশ্ন, এইভাবে একবারে ল্যান্ডস্লাইড ভিত্তি, মানে এইভাবে এত আসন নিয়ে বিজেপির ক্ষমতায় আসা, কি বলবেন আগে? এই জয় তো মানুষের জয়। পশ্চিমবঙ্গের রাজনীতি চিরকালই মেরুকৃত ছিল। এখানকার মানুষ গ্রহণে এবং বর্জনে চরমপন্থী। যদিও খুব বেশিবার এখানে সরকারের পরিবর্তন হয়নি। যুক্তফ্রন্টের ওই সময়ের একটু অস্থিরতা ছাড়া বামফ্রন্টের নিরবিচ্ছিন্ন 34 বছর, তারপরে তৃণমূল কংগ্রেসের 15 বছর। কিন্তু দুটোরই যদি বিদায়ের ফলাফল দেখা যায়, তাহলে এরকমই হয়, এরকমই হয়ে থাকে। সেটাই হয়েছে। যখন এই ধরনের পরিবর্তন ঘটে, তখন ব্যাটনটা ফ্রন্ট রানারের হাতে থাকে না, সেটা মানুষের হাতে চলে যায়। এবারে যেটা এখানে হয়েছে, জনতা ভার্সেস মমতা, ভোট তার। মানুষ ন্যারেটিভ সেট করে দিয়েছিলেন 2021-এ, বাইনারি, যে তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে বিজেপি। সেজন্য আমরা এগিয়েছিলাম, বাদ বাকিরা দর্শক ছিলেন। সমস্ত পার্টির লক্ষ্য ছিল কোথায়? আগে বলতো দিল্লি চলো, এখন বলছিল মুর্শিদাবাদ চলো। প্রমোদ দাশগুপ্তর পার্টি হরে কৃষ্ণ কংগ্রেস পার্টি মুর্শিদাবাদে গিয়ে ঢুকে পড়েছে। ওখানে হুমায়ুনও আছে, রাত্রে গোপনে মিটিংও করেছেন। আবার ওই দলেরই মধ্যে যে মানুষগুলো মনে করেছিলেন না এই সরকারটাকে সরানো দরকার, তারা ভোট দিয়েছেন আমাদের, তাদেরও অভিনন্দন। একটা বহুদলীয় ব্যবস্থায় সব রাজনৈতিক দল থাকবে, প্রত্যেকে প্রত্যেকের মতো কথা বলবে, কিন্তু ঘৃণার রাজনীতি, ধর্মের নামে বিভাজনের রাজনীতি, সমস্ত মুসলমানকে আপনি উগ্রপন্থী বানিয়ে দেবেন, সকলকে আফজল গুরুর পাশে দাঁড় করিয়ে দেবেন, নজরুলের পাশে কেউ থাকবে না, এ হয় নাকি কোনোদিন? প্রত্যাখ্যান করেছে সবাই মিলে। শ্রমিকদা, আমরা যেটা দেখলাম যে যখন এরকম একটা বড় ব্যবধানে সাফল্য এলো, আপনি পার্টি অফিস থেকে বেরোলেন, সল্টলেক পার্টি অফিস থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করলেন, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। এই যে নরেন্দ্র মোদীর একটা মানে এই বাংলাটাকে তাদের একটা স্বপ্ন ছিল, শেষ পর্যন্ত কি সেটা শ্রমিক ভট্টাচার্যের হাত ধরেই সেটা পূরণ হলো? আর আরেকটা জিনিস খুব উল্লেখযোগ্য দেখলাম, সল্টলেক পার্টি অফিস থেকে যখন মুরলীধর সেনলেন পার্টি অফিসে গেলেন, যখন আপনি মালা দিলেন, তখন আপনার চোখে জল, মানে এটা এই চোখের জলটা কি মানে মানে আবেগটাকে আপনি কি মানে এটা কি বলবেন? এটা থাকে, এগুলো যে যেরকম ভাবে দেখে সেরকম, এটা বলার কিছু নেই। আবেগ তো থাকবেই। যে অফিসে শ্যামাপ্রসাদ মুখার্জি এসেছেন,
যে অফিসে আচার্য দেবপ্রসাদ ঘোষ বসেছেন, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশীরা এসেছেন, প্রধানমন্ত্রীও যুব মোর্চার অবজারভার ছিলেন, উনিও এসেছেন ওই অফিসে। এবং বহু উপেক্ষা অঞ্চনা এই মেরুকৃত রাজনীতির মধ্যে যেটা আমরা ছিল, তো সেখানে পরপর সভাপতিদের ছবি ছাপানো ছিল, মানে রাখা ছিল, হরিপদ ভারতী থেকে শুরু করে যারা চলে গেছেন, তো তাদের দেখে তো চোখে জল আসবেই। হরিপদ ভারতী থেকে শুরু করে যারা সভাপতি হয়েছেন, সত্যব্রত মুখার্জি পর্যন্ত, এই বেশ কয়েকজন তো নেই আজকে আমাদের মধ্যে। তপনদা নেই, দেখে যেতে পারলেন না। তপনদা অসুস্থ না হলে, তপনদার আজকে হয়তো বয়স অনেক বেশি হয়ে যেত, কিন্তু তপনদা চলে যেত, মানে বেঁচে থাকতে দেখে যেতে পারলে ভালো হতো। কথাগুলো মনে পড়ছে। বিষ্ণুকান্ত শাস্ত্রী, সুকুমার দাস, সুকুমার ব্যানার্জি, আর যাকে একসময় এই অপ্রাসঙ্গিক দলকে যার নামে প্রাসঙ্গিক ছিল খবরের কাগজে, হরিপদ ভারতীর পার্টি বলে। একদিন দিলীপ মহারাজ বলছিলেন ভারত সেবাশ্রম সংঘের ওনার শতবর্ষ পূর্তিতে এসে, যে আমি যখন কলকাতায় এলাম একটা জিনিস আমায় ভাবাতো, যে একটা রাজনৈতিক দলের কোনো লোক নেই, কিছু নেই, কেন এদের খবর কাগজে বেরোয়। তো তারপরে যখন হরিপদ ভারতীর সঙ্গে পরিচয় হলো এবং ওনার বক্তৃতা শুনলাম, তখন আমি বুঝলাম কেন এটা সম্ভব। তিনিও নেই। তার মতো বাগ্মী, যাকে ইন্দিরা গান্ধী HRD মিনিস্টার করতে চেয়েছিলেন, যার বক্তৃতা গাড়ির মধ্যে বসে অন্ধকারে বিধানচন্দ্র রায় শুনে তাকে ডেকে পাঠিয়েছিলেন যে কেন জীবন নষ্ট করছে, তিনিও তো অন্য দল করেননি। তাদের সব ছবি সেখানে ছিল। 2026-এর এই সাফল্যে আপনিও তো সেনাপতি ছিলেন, অবশ্যই আপনি নিজে লড়েননি, কিন্তু গোটা দলকে পরিচালনা করলেন এবং দল শেষ পর্যন্ত একেবারে আপনার ওপরই ভরসা করলো এবং শেষে সাফল্য এলো, এবং এটা নিয়ে কি বলবেন? দলের ভরসা করার কোনো বিষয় নেই, আর সভাপতি হয়েই যে দলকে সেনাপতি হিসেবে কাজ করা যায় এরকম বিষয়টা নয়। ইটস টিম গেম। অনেক প্লেয়ার থাকে না, বয়স হয়ে যাওয়ার পরে কি হয়, 90 মিনিট খেলতে পারে না, তো শেষের দিকে তাদের 15 মিনিট আগে নামিয়ে দেয় মাঠে। আমার ক্ষেত্রে শুরু হয়েছে, নামিয়ে দিয়েছে, আমি খেলেছি। এখন তো রাজনীতিটা খেলা বানিয়ে ফেলেছিল একটা দল, রাজনীতি খেলা নয়। আপনি এটা বলেছেন যে 2011-য় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যের মানুষকে এটা বোঝাতে পেরেছিল যে তার নেতৃত্বে বা সব স্তরের মানুষের কে নিয়ে তিনি একটা পরিবর্তন করতে চলেছেন, এবং সেটা মানুষ 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিশ্বাস করাতে পেরেছিলেন যে সিপিএম হারছে, সিপিএম হারতে পারে, সিপিএম হারতে চলেছে। সেটাই তার জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্য বলে আমি মনে করি। কিন্তু তারপরে তিনি যে ডেলিভার করেছেন সেটা সম্ভব হয়নি। তো আজকের দিনে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে কেন